হানতাইয়ের একের পর এক গুলির শব্দ চারিমিকে ধোঁয়া বুক দরফর গড়ের কি করগুম বুঝিত নপারের মাথাত আছিল সামনের মিকে জন ফুরিব এই আন্দোলন চালে জন ফুরিব বাপ মারও ফোন করে হই দি যদি আন্দোলনে তাই মরি যাগুই তারা যেন হনরির মেয়া আক্ষেপ না রাখে। জানুয়ারির 10 তারিখ চট্টগ্রাম প্রেস ক্লাবর জুলাই গণ অভ্যুত্থানের অংশ হিসেবে বীর চট্টলার অগ্নিকন্যালর বীরত্বের গল্প শুনতে চাই অনুষ্ঠানত এইসব হতা হয় আন্দোলনত অংশ লইনে মাইফল। আজ এখানে উপস্থিত আমরা মেয়েদের কজন চেনেন আপনারা বা আপনারা যারা মিডিয়া কভারেজে আছেন আপনারা আমাদেরকে কজন রিচ করতে পেরেছেন বলতে পারবেন আপনারা? অথচ আমি আন্দোলনের সক্রিয় এবং সামনের সারির একজন অংশীদার। আর দুঃখের ব্যাপার এখানে যে দেশ বিনির্মাণ থেকে শুরু করে বর্তমান প্রেক্ষাপট পর্যন্ত ফ্রন্ট লাইটে নারীদের উপস্থিতি খুবই সীমিত। আন্দোলন করতেম যেইরে গুলিবিদ্ধ ইলাম পাদ এখনো আছে ক্ষত তার চেয়ে বড় কত হৃদয়ত এরিমে জানাই জুলাই গণ অভ্যুত্থানত অংশ লইনে সম্মুখ সারির যোদ্ধা তানিয়া। আমি 200% সিওরিটি দিয়ে বলতে পারবো এখানে কেউ কাউকে চেনেন না। তাহলে কেন আজকে 5 মাস হয়ে যাওয়ার পরও কেন আমার এই বোনদেরকে চেনেন না আপনারা? যাদের জীবন যুদ্ধ করে মরণ যুদ্ধ করে বেঁচে এসেছে তাদেরকে কেন আপনারা চিনেন না? কেন যাদের কিছু অবদান নেই তারাই সামনে আসতেছে? আমাদের এই জন্য আজকের আয়োজন। আমরা চাই আমাদের সেই যোদ্ধারা আসুক, তারা কথা বলুক, তাদের অবদানগুলো আমাদেরকে জানা। নারীরা কখনোই পিছিয়ে নেই। সেই 71 সালে তারা তাদের সতীত্বের মাধ্যমে যেভাবে হোক জীবনের মাধ্যমে হোক তারা আন্দোলন করে ভাইদের সাথে কাঁধে কাঁধ রেখে আমাদের 71 দিয়েছিলেন। আর এখন আমাদের বোনরা এখানে যারা সামনে যে সবার জন্য একটা জোরে হাততালি দেন। তাদের জন্য আমরা এই স্বাধীন স্বৈরাচার মুক্ত একটা সুন্দর 25 সাল পেয়েছি বাংলাদেশ। হয়তো একটু সময় লাগবে আমাদের, কখনোই কোনো জিনিস একসাথে হয়ে যায় না, অনেক সময়ের প্রয়োজন। অনেকে বলেন যে স্টুডেন্টরা যুদ্ধ করেছে আন্দোলন করেছে তাদের জন্য অনেক সমস্যা হচ্ছে, কিন্তু তারা আসলে ওই আন্দোলনের জায়গাটা যায়নি। তারা যদি ওই আন্দোলনের জায়গাটায় যেত তাহলে কখনোই তারা এই কথাগুলো বলতে পারতো না। কারণ যে আন্দোলন করেছে যে রাজপথে ছিল একমাত্র সেই জানে সে কিসের মাধ্যমে জীবন বাজি রেখে কিভাবে দেশের জন্য দেশপ্রেমের জন্য লড়ে গিয়েছেন। আজকে সীমান্তে আমাদের ভাইরা আমাদের দেশের জনগণরা দাঁড়িয়ে আছে, সেরকম আমার বোনরা নিজের জীবনের কথা না ভেবে সতীত্বের কথা না ভেবে, আপনারা সবাই জানেন মেয়েদের সম্মানটা কত বড় একটা জিনিস, সেই সম্মানের কথা না ভেবে তারা এগিয়ে গেছে। কিন্তু আমাদের এই বোনদেরকে কেউ চিনে না, কেউ না। চিনেন তারা যারা 5ই আগস্টের পর ভাষণ দিয়ে গিয়েছেন, সমন্বয়ক পরিচয় দিয়ে সামনে এসেছেন, কিন্তু তারা সত্যিকারের সমন্বয়ক না। এইচএসসি পরীক্ষার্থী মেয়ে যাবেন আটকাইল কোর্ট বিল্ডিং এলাকাত কান্নায় ভাঙি ফির গিল অপমানে ধরিবাদী চোদ্দা হাইতুর মতো লই গিল থানাত একদিন রাহি পরবর্তীতে তারাই সারা হইল। ওই বোখরা রেস্টুরেন্টটা আমরা ভিতরে যখন বসেছিলাম আমাদেরকে উকিলরা বলছিলেন যে মানে তোমরা ওখানে অবস্থান করো, তোমরা ওখানে সেফ থাকবা, পুলিশ ওখানে যাবে না। কিন্তু কোনোভাবে পুলিশের কাছে নিউজ চলে যায়। ইনফ্যাক্ট আরেকজন আনিকা আপুর সঙ্গে আমার কোর্টে ঢোকার আগেই দেখা হয়েছিল। আমি ঢুকতে ভয় পাচ্ছিলাম কারণ কোর্ট বিল্ডিংয়ের সামনেই অনেক বেশি পুলিশ, তাই আনিকা আপু আপু সিএনজিতে ছিল। আপুকে বলছে আপু একটু লেফট দেওয়া যাবে, আমিও আন্দোলনেই যাচ্ছি। আমি আর আপু একসাথে ছিলাম। তো আমরা ঢোকার পর আমরা বোখরা শপে বসার পরপরই বলতে গেলে পুলিশ চলে আসছে। তো আমি ছিলাম সেকেন্ড মানে সেকেন্ড টেবিলে। তো ওই আমাকেই প্রথমে এসে, আমি কেন জানি না, ফার্স্ট টেবিলে অনেকগুলো আপু ছিল বাট ওদের কাউকে ধরে নাই, সবার আগে এসে একটা মহিলা পুলিশ আমাকেই ধরছে। এবার আমি উঠলাম, এখন বলতেছে যে সুন্দর করে চলে যাও, তোমরা বাসায় চলে যাও, তোমাদের তো এই বয়সে এখানে আসার কোনো দরকার নেই, তোমাদেরকে আমরা বাসায় পৌঁছায় দিচ্ছি। তো আমি কি করলাম, একটু কাবিলাতি করে আগে উঠে, যেহেতু আমাকে ধরছে আমার তো না উঠে উপায় নাই, তো আমি কি করলাম একটু আগে উঠে চলে যাচ্ছিলাম। বলতেছে না এভাবে যাওয়া যাবে না, আমরা তোমাদেরকে নিয়ে যাব। তারপর আমার সাথে আমার পিছনে আনিকা আপু ছিল। আপু বলতে স্যার উপায় নেই চলো। এখন আমার ওই মোমেন্টটা অ্যাকচুয়ালি ব্রেইনের মধ্যে কিছু ছিল না বলা যায়। আমার সামনে পুলিশ, আমার সাইডে পুলিশ, 2 সাইডে পুলিশ। আর সবচেয়ে যে জিনিসটা অপমানজনক, যেটার জন্য আমার খুব বেশি কান্না আসছে, মানে প্রেস একদম পুরাটা ঘিরে রাখছে। যদি সেদিনের আন্দোলনটা সাকসেসফুল না হইতো আই গেস আমরা অনেক বেশি পরিমাণে ভাইরাল হয়ে যাইতাম। সো এটা একটা মেয়ের জন্য কিছুটা অপমানজনক। আমার সামনে পুলিশ, পিছনে পুলিশ, পাশে পুলিশ, সব দিকে পুলিশ।
তারপর গাড়িতে ওঠানোর পরে আমাদেরকে যখন নিয়ে গেছে তখন আমি যাওয়ার পরে কিছুক্ষণ কান্নাকাটি বা মানে আমাকে দেখে মহিলা পুলিশ ওখানে উনি সেকেন্ড অফিসার ছিলেন, উনি নিজেও একটু আপসেট হয়ে গেছেন যে এমন কেন করতেছো, কি বলতেছে তোমরা কি করছো। আমরা বলছি আমরা তো কিচ্ছু করি নাই, যদি আমরা আন্দোলনটা স্টার্ট করতাম তাহলে যদি বলতো তাহলে একটা কথা ছিল। দরিদ্র পরিবারের মাইফ নিজুরে পরিচয় দিয়ে বক্তব্য শুরু করে ফাতেমা আক্তার কলি। জানাই শাহমানত সেতু এলাকাত তার লগে ঘটিজন্য জুলাই গণঅভ্যুত্থানের সময়ের গল্প। যখন আমি নতুন ব্রিজে যাই, শাহমানত সেতু যেটাকে বলেন, আমি যখন আন্দোলনের অবস্থাগুলো দেখে আমার সাহসে দিচ্ছে না, আমি একটা ধার্মিক ফ্যামিলি থেকে পর্দা নিয়ে এই ধরনের কাজ করব। আমি ভলেন্টিয়ারি করছি, মানুষের সেবা করছি, অজ্ঞাতৃগু পথশিশু নিয়ে আমি কাজ করছি, কিন্তু আমার ফ্যামিলি কখনো দিবে না এইভাবে রাস্তায় গিয়ে মরার জন্য। আমি অনেক কিছু ভাবতাম, রাতে ঘুমাইতে পারতাম না। আমি যখন প্রথম আমার আন্দোলন হয় নতুন ব্রিজে, ওখানে যাওয়ার পর আমি আমার ব্যাগে টাকা ছিল না, ব্যাগে 4 টাকা 2 টাকা 2 পয়সা নিয়ে আমি বের হই। তো 4 নাম্বার বাসে উঠার পর আমি যখন ভয়ে ছিলাম, সবাই গাড়ির মধ্যে বলাবলি বলতেছে সামনে যায়েন না, গাড়ি ভাঙচুর করতেছে, আপনারা সামনে যায়েন না, গাড়ি ব্যাক করেন। আমার ভেতরে একটু ভয় লাগতেছে। ভয় লাগার পরও বাসায় মিথ্যা কথা বলছি, একটা ভয়েস রেকর্ড করছি, যেটা আমি আমার কম্পিউটার স্যারকে দিব। মানে যখন দেখতেছি আমার খারাপ অবস্থা, ওই ভয়েসটা আমি ওখানে দিব, যে ওইখানে বলা ছিল যে স্যার আমি আপনাকে মিথ্যা কথা বলে আন্দোলনে আসছি, আমার মৃত্যু হলে আপনি দায়ী না, আমি নিজ ইচ্ছায় বের হয়েছি। এই ধরনের একটা ভয়েস রাখছি, কারণ আমার স্যার যেন ফেসে না যায়। নেমে যাওয়ার পর যেমন আমি গুলির শব্দ শুনতেছি, তেমন সব দিকে আমি ধোঁয়া দেখতেছি। এক পাশে দেখতেছি আমার আন্দোলনকারী ভাইগুলো দৌড়াচ্ছে, আরেক পাশে দেখতেছি পুলিশ দৌড়াচ্ছে, পুলিশ শুধু গুলি করতেছে, অন্যায়ভাবে গুলি করতেছে, দৌড়াচ্ছে। তো এখন ওরা এদিকে আসতেছে, আমি সামনে যাচ্ছি। আমার মাকে ফোন করার পর আমার মা আমার কলটা রিসিভ করে আমাকে বলে তুমি কোথায়। আমি বললাম মা আমি মিথ্যা বলছি আপনাকে, আমি মারা যাওয়ার, আমি যদি নাও থাকে আপনাকে মা ডাকার মতো আরো 2 জন মেয়ে আছে, সো আমার যদি কিছু হয়ে যায় আপনি মনের মধ্যে আক্ষেপ রাখবেন না। উক্ত বীরত্বের গল্প শুনতে চাই অনুষ্ঠানত। এছাড়াও আরো বহু অগ্নিকন্যল বক্তব্য রেখি, যারা নিজের লগে ঘটিজন্য ঘটনাগিন মন কুলিয়ে বুঝাই একজনে আরেকজনের। আর উক্ত অনুষ্ঠানত কেন্দ্রীয় সমন্বয়ক এবং চট্টগ্রামের প্রায় সমন্বয়ক উপস্থিত আছেন। আর আমি আরেকটা কথা বলতে চাই, নারীর শত্রু। আমরা এমন হলে চলবে না যে ছাত্রলীগের যে মেয়েগুলো ছিল আগে, তাদের মনে যে হিংসাগুলো ছিল, সেই হিংসাগুলো এখন আমাদের এই মেয়েদের মনে থাকলে চলবে না। আমরা সব মেয়েরা একসাথে থাকতে হবে। এই গ্রুপ সেই গ্রুপ, এই গ্রুপ সেই গ্রুপ, এগুলো চলবে না। আমাদের সবার একসাথে। কেন এই যে বসে আছে এখানে অনেকগুলো ছেলে বসে আছে, এখানে কেন ছেলে বসে থাকবে? আমরা কোনো মেয়েরা বসে না, আমাদের জায়গা আমাদের নিজের বানিয়ে নিতে হবে। ইফতেখার নতিশন, C+ চট্টগ্রাম।